মে 2026-এ একটা নিউজ পাবলিশ হয়। সেখানে দেখা যায় একজন সিনিয়র সিটিজেন ব্যক্তির কাছ থেকে 1,04,00,000 টাকা ফ্রড করা হয়েছে। তা আজকের ভিডিওতে আমরা দেখব এই ফ্রডটি হলো কী করে এবং আপনার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আপনার তরফ থেকে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি আমরা খবরটা দেখি তাহলে দেখতে পাবো যে নাগপুরে ঘটনা এবং একজন সিনিয়র সিটিজেনের সাথে ঘটেছে। 1,04,00,000 টাকার টোটাল স্ক্যাম হয়েছে। আমাদের যে নিউজ পাবলিশ হয়েছে সেটা মেতে হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন 73 বছর ব্যক্তি, যিনি অবশ্যই সিনিয়র সিটিজেন, তার সাথে 1,04,00,000 টাকার যে স্ক্যাম হয়েছে, স্ক্যামটা হয়েছে একজন পুলিশ অফিসার সেজে কোনো একজন ব্যক্তি তাকে ফোন করেছিলেন এবং তার উপর সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা হয়েছিল তার টাকা ট্রান্সফার করার জন্য। এবং এই সাইকোলজিক্যাল প্রেশার কিভাবে তৈরি করা হলো সেটাও ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখব। উনি প্রথমত তো একটা কল পান যেটা আননোন নম্বর থেকে আসে এবং সেখানে তাকে একজন অফিসার হিসাবে ক্লেম করা হয় এবং তাকে বলা হয় যে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু মানি লন্ডারিং কেসের সাথে জড়িত এবং সেটা নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে। স্বাভাবিকভাবে সেই ব্যক্তির মাথায় প্রশ্ন আসে যে তার কাছে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেগুলো তো কোনোভাবে কোনো মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত নয়। তখন যে ফ্রডাররা রয়েছে তারা বলে তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এবং সেই নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে মানি লন্ডারিং অথবা টেরর রিলেটেড অ্যাক্টিভিটি হচ্ছে এবং তার কাছে একটা আর্জেন্সিও ক্রিয়েট করা হয় এবং তাকে বলা হয় তিনি এখন ডিজিটাল অ্যারেস্টের মধ্যে আছেন এবং তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এবং তার কাছে কিন্তু বেশ কিছু সুপ্রিম কোর্টের ডকুমেন্টসও দেওয়া হয় যেগুলো অবভিয়াসলি ফেক। দেখা যায় যে তার কাছে যে কনভারসেশন করা হয় তার সাথে সেই সময়ের মধ্যে তার কাছে বেশ কিছু মেসেজও পাঠানো হয় বিভিন্ন মেসেজ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং সেখানে তার সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের ডকুমেন্টস তার মধ্যে পাঠানো হয় এবং বিভিন্ন কেস নম্বর তার কাছে পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন ধরনের লিগ্যাল ওয়ার্নিংও তার মধ্যে থাকে এবং এই ধরনের যে ফেক ডকুমেন্টস আছে সেই ফেক ডকুমেন্টসের সাহায্যে তাকে কিন্তু কনভিন্স করে নেওয়া হয় যে সেই ব্যক্তি একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে এবং তার মধ্যেই তাকে ইমোশনালি তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে মানি ট্রান্সফার করা হয় এবং তাকে বলা হয় এটা পুরোপুরি রকমভাবে ভেরিফিকেশন পারপাস নেওয়া হচ্ছে এবং কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তার টাকা কিন্তু তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং তাকে কিন্তু আরও একটা জিনিস বলা হয়, তিনি যেহেতু এখন ডিজিটাল অ্যারেস্টের মধ্যে রয়েছেন, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলতে পারবেন না। যদি বলতে হয় তাহলে তাদের সাথেই এই বিষয়ে কথা বলতে হবে, এর বাইরে কারোর সাথে এই বিষয়ে কথা বলতে পারবেন না। এবার সেই ব্যক্তি যখন 1,04,00,000 টাকা অলরেডি ট্রান্সফার করে ফেলেছেন, তারপরে উনি বাধ্য হয়েই ওনার কোনো ক্লোজ কোনো রিলেটিভের সাথে এই নিয়ে কথা বলেন এবং তিনি তখন বুঝতে পারেন যে ব্যাপারটা কিন্তু ওনার সাথে পুরোপুরি রকমভাবে ফ্রড হচ্ছে। তখন এই কেসটি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রেজিস্টার করা হয় এবং রেজিস্টার করার পরে এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। এবার ওনার সাথে যে দুর্ঘটনা ঘটার সেটা তো ঘটে গেছে, কিন্তু আমরা এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে সাইবার এক্সপার্ট যেগুলো আমাদের ওয়ার্ন করছে যে এরা কিন্তু আমাদের সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলে সব সময়ের জন্য এবং এখন যে ট্রেন্ডটা চলছে সেটা কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের ট্রেন্ড চলছে, যে ডিজিটাল অ্যারেস্টের কথা বলেই কিন্তু এই ধরনের জিনিস করা হয় এবং গভর্নমেন্টকে দেখেছি রিসেন্টলি এটা নিয়ে অনেক ধরনের অ্যাডও দিতে এবং এইগুলো নিয়ে আমরা অলরেডি বেশ কিছু ভিডিও বানিয়েছি যে কী ধরনের কীভাবে আমাদের সাথে ফ্রড করা হয়। সেটা যে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি দরকার পড়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং বুঝতে পারেন যে কী কী রকমভাবে আমাদের সাথে ফ্রড হতে পারে এবং আপনি সেখান থেকে কীভাবে রক্ষাও পেতে পারেন। যাই হোক, এক্সপার্টরা যেটা বলছে, এরা যেই কাজটা করে সেটা হলো এরা কিন্তু আমাদেরকে ফোন করে তাদের প্রথমে একটা ক্রেডিবিলিটি তৈরি করে আমাদের কাছে যে তারা কোনো গভর্নমেন্টের কোনো ধরনের কোনো ডিপার্টমেন্ট থেকে ফোন করছে। তারা যখন আমাদের কাছ থেকে তাদের ট্রাস্ট তৈরি করে ফেললো, সেই ট্রাস্ট তৈরি করে ফেলার পর তারা কিন্তু আমাদের ভয় দেখানো শুরু করে এবং আমাদের একঘরে করে ফেলার চেষ্টা করে যাতে আমরা এই ব্যাপারে কারোর সাথে ডিসকাস না করি এবং তখনই কিন্তু আমরা যখন পাজল হয়ে যায় সেই টাইমেই আমরা এই ধরনের ভুল করে ফেলি এবং এই জিনিসটা মেনলি ঘটে সেটা হলো আমাদের যে লিমিটেড ডিজিটাল অ্যাওয়ারনেস, তার জন্যই কিন্তু এটা ঘটে। এর জন্য সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে যেই জিনিসটা বলছে যে কোনো সময় আপনার পার্সোনাল এবং ব্যাংকিং ডিটেল ওভার ফোন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। সে আপনার উপর যতটাই প্রেশার করুক না কেন, যদি আপনাকে কোনো কারণে বলে যে উনি ব্যাংক থেকে বলছেন, সেক্ষেত্রেও আপনি গিয়ে বলবেন যে আমি দরকার পড়ে
ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে নেব। ব্যাংকে গিয়ে আমার যে ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলো যদি প্রয়োজন পড়ে ব্যাংকে গিয়ে দেবো, আপনাদেরকে দেবো না। আর দ্বিতীয়ত, কোনো ডিপার্টমেন্টই, গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট আপনার কাছে এমন কোনো ডেটা চায় না যেখান থেকে আপনার সাথে ফ্রড হতে পারে। সুতরাং এই একটা জিনিস অবশ্যই খেয়াল রাখুন, যে যতই আপনাকে ভয় পাওয়াক না কেন, কখনোই আপনার পার্সোনাল ডিটেল আর আপনার ফিনান্সিয়াল যে ডিটেল আছে সেই ডিটেলগুলো কিন্তু তাদের সাথে শেয়ার করবেন না। আর তারপরেও যদি এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনি কমপ্লেন জানান যে কবে এই ঘটনা ঘটেছে এবং এর টোটাল যে নথি আপনার কাছে রয়েছে, তো টোটাল যে প্রুফ আছে সেই প্রুফগুলো তাদের কাছে জমা করুন। আশা করি ভিডিওটা থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।